ঘড়ির কাঁটা সকাল 10টা ছুতে না ছুতেই ঢাকার মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এক অভূতপূর্ব দৃশ্য। শুধু পুরুষ নয়, আজ রাজপথে নেমে এসেছেন শত শত নারী গ্রাহক। তাদের চোখে মুখে এক অদ্ভুত শূন্যতা আর বুক ফাটা হাহাকার। সারা জীবনের তিল তিল করে জমানো রক্তজল করা আমানত কি চোখের সামনেই হাওয়া হয়ে যাচ্ছে? দেশে বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে এখন আক্ষরিক অর্থেই এক হাড় হিম করা সুনামি চলছে। মাত্র 7 কার্যদিবসের ব্যবধানে ব্যাংকটি থেকে আতঙ্কিত গ্রাহকরা তুলে নিয়েছেন প্রায় 4,240 কোটি টাকা। একটি দেশের অর্থনীতির সবচেয়ে বড় স্তম্ভ যখন এভাবে কেঁপে ওঠে, তখন সেই কম্পন কেবল ব্যাংকের ভল্টেই সীমাবদ্ধ থাকে না, তা আঘাত হানে রাষ্ট্রের মূল ভিত্তিতে। এখন ব্যাংকিং ব্যবস্থা আসলে কিভাবে কাজ করে তা যদি আমরা খুব সহজ একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তবে এই সংকটের ভয়াবহতা পরিষ্কার হবে। ধরুন, আপনি এবং আরও কয়েকজন গ্রাহক মিলে ব্যাংকে মোট 100 টাকা জমা রাখলেন। ব্যাংক কিন্তু সেই 100 টাকা নিজের ভল্টে অলস ফেলে রাখবে না। ব্যাংক সেখান থেকে মোটামুটি 90 টাকা বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ হিসেবে দিয়ে দেয়। অর্থাৎ আপনার জমানো টাকাটি ব্যাংকের খাতায় আছে ঠিকই, কিন্তু বাস্তবে ব্যাংকের কাছে ক্যাশ বা নগদ হিসেবে নেই। সেই টাকা বাজারে সার্কুলেশন বা ঘুরছে। ব্যাংকের কাছে নগদ থাকে হয়তো মাত্র 10 টাকার মতো, কারণ সাধারণ নিয়মে সব গ্রাহক একই দিনে একসাথে তাদের সব টাকা তুলতে আসেন না। একজন 2 টাকা তুললেন, অন্যদিকে হয়তো 2 জন এসে 4 টাকা জমা দেন। এই চক্রের কারণেই ব্যাংক থেকে কোনো গ্রাহক কখনোই খালি হাতে ফিরে যান না। কিন্তু পরিস্থিতি যদি এমন হয় যে কোনো এক আতঙ্কে সব গ্রাহক একসাথে চিন্তা করলেন তারা তাদের জমানো পুরো 100 টাকাই তুলে ফেলবেন, তখন কি হবে? ব্যাংকের পক্ষে সেই টাকা দেওয়া গাণিতিকভাবেই অসম্ভব, কারণ যে 90 টাকা তারা ঋণ হিসেবে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছে সেটা আজকে চাইলেই তারা ফেরত আনতে পারবেন না। ঋণ পরিশোধের একটি নির্দিষ্ট সময়সীমা থাকে। এমনকি সব গ্রাহক না, যদি অর্ধেক গ্রাহকও চিন্তা করেন যে তারা 50 টাকা তুলে ফেলবেন, সেটাও ব্যাংকের পক্ষে দেওয়া সম্ভব নয়। আর ঠিক তখনই একটি ব্যাংক তাসের ঘরের মতো ভেঙে পড়ে, যাকে অর্থনীতির ভাষায় বলা হয় ব্যাংক রান। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যাংকও এই ব্যাংক রানের মুখে টিকতে পারে না। 2023 সালে আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাংকের মতো বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানও কেবল গ্রাহকদের এই চরম আতঙ্কের কারণেই মাত্র কয়েক ঘন্টার নোটিশে ধসে পড়েছিল। আজ ঠিক একই অশনি সংকেত বাজছে ইসলামী ব্যাংক বাংলাদেশের আঙ্গিনায়। বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রাহকদের এই আতঙ্কিত হওয়াটা কোনো অস্বাভাবিক বা অযৌক্তিক নয়। এই রুদ্ধশ্বাস পরিস্থিতির সূত্রপাত ঘটে গত 24 মে, যেদিন অত্যন্ত আকস্মিক এবং রহস্যজনকভাবে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবাইদুর রহমান পদত্যাগ করেন। আর ওই একই দিনে অত্যন্ত তড়িঘড়ি করে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই একটি নিয়োগেই যেন বারুদে আগুন ধরিয়ে দেয়। ব্যাংকটির বর্তমান কর্মকর্তা কর্মচারী, শেয়ার হোল্ডার এবং গ্রাহকদের একটি বড় অংশের মধ্যে তীব্র ক্ষোভের বিস্ফোরণ ঘটে। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মতিঝিলে টানা 1 সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে লাগাতার বিক্ষোভ। আন্দোলনকারীদের স্পষ্ট অভিযোগ, অত্যন্ত সুকৌশলে পতিত ফ্যাসিস্টদের দোসর এবং ব্যাংক ডাকাত হিসেবে পরিচিত এস আলম সিন্ডিকেটকে বর্তমান সরকার পুনর্বাসন করছে। গ্রাহকদের এই আতঙ্কের পেছনে রয়েছে এস আলমের নিয়ন্ত্রিত অন্যান্য ব্যাংকগুলোর এক ভয়ঙ্কর এবং নির্মম অতীত। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক বা গ্লোবাল ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর দিকে তাকালেই শিউরে উঠতে হয়। এসব ব্যাংকে রাখা গ্রাহকদের আমানত তারা এখনও ফেরত দিতে পারছে না। এমন অনেক গ্রাহক আছেন যাদের অ্যাকাউন্টে হয়তো 85 লাখ টাকা পড়ে আছে, কিন্তু ব্যাংক থেকে তাদের দৈনিক উত্তোলনের সীমা বেঁধে দেওয়া হয়েছে মাত্র 5,000 টাকা। একটু হিসাব করলেই বুঝবেন, প্রতিদিন 5,000 টাকা করে তুললে ওই গ্রাহকের তার নিজের জমানো 85 লাখ টাকা তুলতে সময় লাগবে পুরো 5 বছর। নিজের টাকা তোলার জন্য মানুষের এই যে সীমাহীন হাহাকার আর জুতোর তলা ক্ষয় করার দৃশ্য, তা দেখে ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাহকরা প্যানিক বা আতঙ্কিত হবেন। আর এটাই তো স্বাভাবিক মানবীয় প্রবৃত্তি। ইসলামী ব্যাংকেও এস আলমের নামে বেনামে প্রায় 1 লাখ কোটি টাকার মতো ঋণ রয়েছে, যার মধ্যে 57,000 কোটি টাকাই নাকি খেলাপি। এমন একটি মাফিয়া চক্রের ঘনিষ্ঠ লোকজনের হাতে যখন ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনা বা টপ ম্যানেজমেন্ট তুলে দেওয়ার খবর আসে, তখন গ্রাহক কেন তার
কষ্ট অর্জিত টাকা ঝুঁকির মধ্যে ফেলে রাখবেন? কারণ কোনো ব্যাংক যদি সত্যিই দেউলিয়া হয়ে যায়, তবে আমানত বীমা অনুযায়ী একজন গ্রাহক সর্বোচ্চ 2 লাখ টাকার বেশি ক্ষতিপূরণ পাবেন না। আপনার অ্যাকাউন্টে যদি কোটি টাকাও থাকে, ব্যাংক লাল বাতি জ্বললে আপনি পাবেন কেবল ওই 2 লাখ টাকা। কে চাইবে নিজের সারা জীবনের সঞ্চয় এমন এক অনিশ্চিত এবং অনিরাপদ জায়গায় ফেলে রাখতে? এই চরম আস্থাহীনতার কারণেই ইসলামী ব্যাংকের আর্থিক ভিত্তি এবং তারল্য ব্যবস্থাপনায় এখন এক বিশাল ধস নেমে এসেছে। ব্যাংকিং সূত্রগুলো জানাচ্ছে, মোহাম্মদ খুরশিদ আলমের নিয়োগের আগে ইসলামী ব্যাংকের ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর লক্ষ্যমাত্রার চেয়েও অনেক বেশি উদ্বৃত্ত ছিল। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ব্যাংকটির সিআরআর লক্ষ্যমাত্রা যেখানে 7,000 কোটি টাকা থাকার কথা, সেখানে টানা এই গণ উত্তোলনের ফলে তা বর্তমানে কমে মাত্র 2,600 কোটি টাকায় নেমে এসেছে। সিআরআরের এই ভয়াবহ ঘাটতির পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে থাকা ব্যাংকটির দৈনিক চলতি হিসাবের ব্যালেন্সেও এখন নেগেটিভ বা ঋণাত্মক হওয়ার পথে। দৈনন্দিন লেনদেন সামলাতে এবং গ্রাহকদের গগনবিদারী চাহিদা মেটাতে গিয়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এই নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে জরুরি ভিত্তিতে 10,000 কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক। কিন্তু অর্থনীতিবিদরা হাসছেন এই অঙ্ক শুনে। যে ব্যাংকের গ্রাহকরা বন্যার পানির মতো টাকা তুলে নিচ্ছেন, সেখানে 10,000 কোটি টাকায় কিছুই হবে না। এই প্যানিক ঠেকাতে গেলে মিনিমাম 1 লক্ষ কোটি টাকার ক্যাশ সাপোর্ট লাগবে, যা দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে তারেক রহমানের সরকারের নেই। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই সংকটকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমস্যা বলে ট্যাগ দেওয়ার এক নোংরা চেষ্টা চলছে। কেউ কেউ ব্যঙ্গ করে বলছেন, যেহেতু সাধারণ গ্রাহকদের আস্থা নষ্ট হয়ে গেছে, তাই বর্তমান ক্ষমতাসীন দলের উচিত তাদের নেতাকর্মীদের দিয়ে, অর্থাৎ ছাত্রদল, যুবদল, বিএনপির তৃণমূল নেতাকর্মীদের দিয়ে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা এবং টাকা জমা রাখা, যাতে এস আলম আরামে ব্যাংক চালাতে পারেন এবং লুটপাট করতে পারেন। জামাতের অর্থনৈতিক ভিত্তি ধ্বংস করতে হলে এছাড়া আর উপায়ই বাকি। কিন্তু বাস্তবতা হলো, ইসলামী ব্যাংকের সাইজ দেশের অন্য যে কোনো 10টি ব্যাংকের সমান। এটি রেমিট্যান্সের সবচেয়ে বড় যোগানদাতা। এই ব্যাংকটি ধসে পড়লে কেবল একটি দলের ক্ষতি হবে না, বরং গোটা দেশের অর্থনীতি এমন এক ভয়াবহ চাপের মুখে পড়বে যা সামলানোর ক্ষমতা বর্তমান সরকারের নেই। সাধারণ মানুষ যদি ব্যাংকের ওপর থেকে একবার বিশ্বাস হারিয়ে ফেলে, তবে দেশের পুরো ব্যাংকিং সিস্টেম কলাপস করবে। কেউ আর কোনো ব্যাংকে টাকা রাখতে চাইবে না। সরকার হয়তো শেষ চেষ্টা হিসেবে রাতারাতি হাজার হাজার কোটি টাকা ছাপিয়ে ব্যাংকটিকে বাঁচানোর চেষ্টা করবে, কিন্তু গ্রাহকদের টাকা তুলে নেওয়ার এই হার যদি অব্যাহত থাকে, তবে টাকা ছাপিয়েও শেষ রক্ষা হবে না। উল্টো অতিরিক্ত টাকা ছাপানোর ফলে দেশে এমন এক ভয়াবহ মুদ্রাস্ফীতি তৈরি হবে, যেখানে টাকার মান কাগজের টুকরোর সমান হয়ে যাবে। বাজারের নিত্যপণ্যের দাম চলে যাবে সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। সরকারের নীতি নির্ধারকদের এই চরম বাস্তবতা বোঝার মতো ন্যূনতম বুদ্ধি নিশ্চয় আছে। দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে এবং কোটি মানুষের ঘামের স্বার্থে ব্যাংকটিকে নিয়ে এই নোংরা রাজনীতিকরণ অবিলম্বে বন্ধ করা উচিত। এস আলম চক্র ব্যাংকটি দখল করার আগে ইসলামী ব্যাংক ছিল গ্রাহক সেবায় বাংলাদেশের অবিসংবাদিত শীর্ষ ব্যাংক। এটি ছিল গরিব মেহনতি মানুষের ব্যাংক। বিদেশে রক্ত ঘাম করে দেশে টাকা পাঠানো রেমিটেন্স যোদ্ধাদের সবচেয়ে বিশ্বস্ত আশ্রয়স্থল। যারা সারা জীবন হাড় ভাঙ্গা খাটুনি খেটে ব্যাংকটিকে দেশের শীর্ষ প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন, সেই জামায়াতে ইসলামীর কাছ থেকে অস্ত্রের মুখে এক সকালে ব্যাংকটি কেড়ে নেওয়া হয়েছিল। আজ যখন সেই লুণ্ঠিত ব্যাংকটি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখন নতুন করে এই দখলদারিত্বের খেলা পুরো জাতিকে হতবাক করেছে। তারেক রহমান কি বুঝবেন যে তিনি কোন ফাঁদে আটকা পড়েছেন? নাকি সবকিছু শেষ হওয়ার পর, সবকিছু ধ্বংস হওয়ার পর বলা হবে তাকে ভুল বোঝানো হয়েছে? দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।